অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায়, হাত খারাপ করা অবস্থায় তোমার নিজেকে নিজেই মিথ্যা বলছিলাম। আমি নিজেই বলছিলাম যে হতে পারে না আমার সাথে এই কাজ করা হচ্ছে, হতে পারে না আমার দেশের সরকার আমার দেশের একজন নাগরিকের সাথে এই কাজ করছে। আমি বলছিলাম হতে পারে না আমার দেশের সেনা, আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য সম্মান করেছে তাদের সাথে এই কাজ করছে। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম হয়তো এই অবস্থা 24 ঘন্টার বেশি থাকবে না, সংবিধানের বিধান 24 ঘন্টার বেশি কাউকে বন্দী রাখা যায় না, আদালতে হাজির করতে হয়। কিন্তু আমি দেখতাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পর 3 মাস, বছর, বছরের পর বছর, কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি। আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধেয় পিতা যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো। খাবার দিতে আসতো তাহলে আমি আপনি মৃত্যু করতাম। সন্তান হিসেবে এতটুকু জানবো থেকে আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি। মেনে নিলাম আমার এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দেবেন না, কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কি আমার নাই যে আমার পৃথিবী বেঁচে আছেন না মারা গেছে। সবার উপস্থিতি আজকে আপনারা সবাই এসছেন আমার বই আন্দোলনের জন্য। আমি নিজেকে সে অন্তর করে বলতাম যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন পরিবার নিয়ে চলে যাওয়ার প্রয়োজন পিছন দিকে তাও আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশের সে মনে করেছে মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। আমি সেই নির্বোধ যে আস্থায় গেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থা। আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট। আমি নিজেকে বলেছিলাম যদি বের হয়ে যায়, যদি আল্লাহ বের করেন তাহলে আর কোনো ইনফেকশন ফেলে তাকাবো না, স্ত্রী সন্তান মাকে দিয়ে চলে যাবে এই দেশ থেকে। যে আমার সাথে মানুষকে করে থাক পশুর অধিকারটুকু আমাকে দিচ্ছে। একটি পশু পাখি জন্তু জানোয়ারকে ছিল আবার ভিন ঘরে পাশের পর মাস রাখা হচ্ছে কাজ করে একটা মানুষ সেটি হলো যেদিন আমাকে তারা বের করছিল আমি ধরে নিয়েছি শেষ। আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে, আর থাকতে হবে অন্ধকার ঘরে, আর থাকতে হবে এই জীবন্ত খবরের ভিতরে। শেষ সময় চলে যাওয়ার সৃষ্টিকর্তার কাছে সে প্রিয় মানুষদের যাদেরকে ভালোবাসতাম দুনিয়া তো তাদের দেখা পেলাম না, ওরা তুমি কালকে আমাদের মনে জান্নাতে আমাদের গাওয়ার একটু এই দোয়া করতে করতে সেটাই হাসিল করতে করতে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে গেল। কিন্তু সব শেষ হল জানতে পারলাম কিছু নিরপরাধ বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ ফাঁসিবাদকে বিদায়িত করেছে, আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। আমি তখনই সেই মুহূর্তে কথা ছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাবো, দরকার নাই। যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, সেখানে সংবিধান নাই, থাকবো না সেই দেশে। কিন্তু যখন শুন ভারতীয় দিকে তাকালে যত হাতেও শুনে যখন সে প্রশ্ন করা কোথায় আমি দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন। আপনি শুনবেন না আপনারা ছুটে যে বাবা তুমি আমার সঙ্গে দেখছো তোর না আসল জল বিপদ, আসল যত হুমকি আমাদের কাছ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবে দেশের স্বল্প যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সময় নিয়োজিত থাকবে স্বল্প। এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন, যে কদিন বেঁচে আছি, যে কদিন আল্লাহ হাতে গেছেন, যে দিন কদিন কথা বলার সাহস আছে কথা বলে যাব। আমার শান্ত প্রতিষ্ঠান বোন শান্তিদার তাদের সংস্থা মায়ের ডাক যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে। তুমি মায়ের ডাক ছিল আশাস্থল,
যেখানে সব ভিক্টিম একসাথে কথা বলতো, একসাথে দাঁড়িয়ে সাহস পেত। আমাদের আর কেউ নেই, পরিবারগুলো আমাদের সাথে আছে। অন্তরে অন্তস্থ থেকে আমাদের সঞ্জিত করে তার মা, তার বোন, তার পরিবার, যারা আমার রাত্রে যখন আমাদের পাশে থাকে নাই, তারা আমাদের পাশে ছিল। যখন কাউকে আমরা কেউ আমাদেরকে চিনত না, তারা আমাদের খোঁজ খবর নিয়েছে, কথা বলেছে, জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে। আর পরিবার কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ ইউভেজ এবং অন্যান্য ভিক্টিমদের সংগঠন। এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না। এখন অনেক ভিকটিম যারা বেরিয়েছেন জীবন নিয়ে, স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না, ব্যবসা করতে পারছেন না, ভালো বাসা ভাড়া দিতে পারছেন। কেমন করে সম্ভব? এই বিপ্লবের পর স্বাধীন বাংলাদেশে এই মানবতার জীবন যখন, সবার মানবতার আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে, এই বন্ধুদের জন্য কিছু করুন, এই ভাইদের জন্য কিছু করুন, এই পরিবারটার জন্য কিছু করুন। এই কয়েকটি দুটি করে পরিবার এই মানব ইতিহাসের বর্বরতম হিংসতার শিকার, তাদের কিভাবে অসহায় ছেড়ে দেবেন না? আমি অন্তত এখানে দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি। এতে বই লেখার জন্য আমি সহযোগিতা করেছেন, আমি দেখছি সাংবাদিক ভাইয়েরা সবাই এসছেন, কিন্তু হাজারো পরিবারকে তো আপনারা কেউ চেনেন না, তাদের কষ্ট কথা শোনার কেউ নাই। তারা ডাকলে সাংবাদিক ভাই ফোন উঠুন না, তাদের জন্য অন্তর্বর্তী সরকার আহ্বান জানাচ্ছি, কিছু একটা করুন। আজকের সরকার কিছু না করে বাংলাদেশের যারা গুণী আছেন, মানব সেবক আছেন দেশে দেশের বাইরে, এসব পরিবারটি ভুলে যাবেন না। তাদের সাথে যা করা হয়েছে, তারা এই দুনিয়ায় কোনো ক্ষতি করার কোনোদিন সম্ভব না। হয়তো তাদের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। আজকে শুধু এই কথা শেষ করছি, আমাদের হতাশ হতে চলবে না, আমাদের আস্থা রাখতে হবে। জুলাই যোদ্ধা আমাদের আস্থার বিপুল জীবন দিয়েছে। যখন পুলিশ বাহিনী উধার হয়ে গেছিল, তুমি বাচ্চা ছেলে না যাদের কি তার পিতা মাতা তাদের কাছ থেকে কিছু আশা করেনি, তার রাস্তা দিয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। এই বাচ্চা ছেলে মেয়েরা এটা আবার স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমি আবার স্বপ্ন দেখি এমন বাংলাদেশে যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য, যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য। আমরা শুধু চিহ্ন মানুষ, আমরা শুধু চিহ্ন কে নাগরিক। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ভাই বোনের মতো সবাই একসাথে বসবাস করবো এবং পরবর্তী বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী ঐক্যের বাংলাদেশ যেটা সবাইকে আহ্বান জানাচ্ছি। আসুন আমাদের এই গুণ পরিবারে আমরা যে মাঠে নেমেছি, বাংলাদেশের তরুণরা যে মাঠে নেমেছে, সকল ভেদাভেদ ভুলে পুরুষ নারী বয়স্ক সবাই আমাদের কে আমরা ভুলে যাই, আমরা মানুষ এবং নাগরিক। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে, এই বাংলাদেশকে আমাদের জন্য বসবাস জীবন করতেই হবে। এই এমন বাংলাদেশ আমাদের করতে হবে যেখানে সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না। একজন মানুষের অধিকার, সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক, সে যতই ক্ষমতাশীল দল হোক, সে যতই ব্যক্তিবাদী শক্তি হোক, আমার দেশের মানুষের অধিকার কেউ কোনোদিন নিতে পারবে না। এমন দেশ গড়ার কাজে আসুন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ভারত তুলব। সবাই কষ্ট করে আসার জন্য অনেকক্ষণ ধৈর্য কথা শোনার জন্য ধন্যবাদ। সম্মানীয় উপস্থিতবৃন্দ, একটা ব্যস্ত সময়ের মধ্যে তারা এসেছেন, অন্তস্থ ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞ আপনাদের সহযোগিতা, আমরা এই পর্যন্ত এসেছি। আপনারা সমাজ বাংলাদেশ